সব মিলিয়ে তার নিজেকে মাঝে মাঝে পাগল লাগে। একদিকে হাজার হাজার প্রমাণ, আর একদিকে তার ফ্যামিলি। সে কাকে বিশ্বাস করবে? তার কেন সেসব দিনের কথা মনে নেই? যদি তার মনে থাকতো তবে তাকে বারবার ফুটেজ দেখতে হতো না, আর নিজেকে এত অসুস্থ লাগতো না। আকাশের মনে আছে, সে ইংল্যান্ডে মাস্টার্স করতে গিয়ে মাফিয়া লিডের সাথে যুক্ত হয়ে গিয়েছিল। সে ভাবেই লাইফ লিড করছিল। সে তখনও মাফিয়া কিং ছিল না, কিন্তু হসপিটাল থেকে ফিরে নিজেকে মাফিয়া কিং হিসেবে পেয়েছে আকাশ। সেসবের ফুটেজে স্পষ্ট আছে। আকাশ অবাক হয়েছিল, তবে তার মনে না থাকলেও ভীষণ খুশি হয়েছিল। তার বহুদিনের ইচ্ছে ছিল, যা হঠাৎ পেয়ে গিয়ে ভীষণ খুশি হয়। বর্তমানে ইস্ট লন্ডনের মাফিয়া কিং হিসেবে পরিচিত আকাশ ফিরাজ নওয়ান। কিন্তু আকাশের প্রথম প্রথম কেমন যেন নতুন লাগতো। মনে হতো এসব থেকে সে কিছুদিন দূরে ছিল। এখন যদিও তেমনটা মনে হয় না, তবে বাংলাদেশে ফিরলে নিজেকে ভীষণ দুর্বল লাগে। কি যে পিছুটান তার! আকাশ হাঁসফাঁস করলো। সৌম্যকে শাস্তি দেবে আর সন্ধ্যাকে নিয়ে তার চিন্তাধারাগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করবে, এই প্রতিজ্ঞা করে বাংলাদেশের মাটিতে পা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সে দুটো কাজেই চরমভাবে হেরে গেল। সে পারছে না, দুর্বল হয়ে পড়ছে সে। কেন? এই কেনর উত্তর নেই তার কাছে। না, তার এত দ্রুত বাংলাদেশে ফেরা উচিত হয়নি। কি করতো সে? ইংল্যান্ডে উচিত ছটফট লাগে। আকাশ ঠিক করলো সে আবারও ইংল্যান্ড ব্যাক করবে, যতদিন না তার মাইন্ড সেট আপ করতে পারবে, তাই লক্ষ্য পূরণ করার জন্য নিজেকে তৈরি করতে পারবে, ততদিন বাংলাদেশে ফিরবে না। এই মিথ্যে পিছুটানের সুতো ছিঁড়ে তবেই সে আবারও এই বাংলাদেশের মাটিতে পা রাখবে। আকাশের চোখ মুখ শক্ত হলো, ভেতরটা জেদ আর ক্রোধে ফুলে উঠবে। আকাশ আর দাঁড়ায় না, পকেট থেকে ফোন বের করে কাউকে মেসেজ করলো। 1 ঘন্টার মাঝে তার ইংল্যান্ডের ফ্লাইটের টিকিট চাই। এরপর কিছু না বলেই নিয়াজের পকেট থেকে গাড়ির চাবি নিয়ে গাড়ির দিকে যেতে যেতে বলে, এয়ারপোর্টে থেকে তোমার গাড়ি নিয়ে আসো। নিয়াজ অবাক হয়ে বলে। কোথায় যাবে তুমি? আকাশের ছোট্ট উত্তর, ইংল্যান্ড। মাকে জানিও। গুড বাই। নিয়াজ দ্রুত আকাশের পিছু যায় আর বলে, আকাশ যেও না, এখনো অনেক কিছু বাকি আছে। এ শুনে কার কথা? আকাশ ততক্ষণে গাড়িতে বসে হাওয়ার বেগে জায়গাটি প্রস্থান করে। নিয়াজ দৌড়ালো, তবে কাজ হলো না। চরম হতাশার শ্বাস ফেললো সে। আবারও সব এলোমেলো হয়ে গেল। এর শেষ কোথায়? বাচ্চাটি ঘুমিয়ে যাওয়ায় সৌম্য শুধু বাচ্চাটিকে দেখে কেবিন থেকে বের হলো। কে যেন তার বনুকে 4 ব্যাগ রক্ত দিয়েছে। সে জানে তার বনুর জীবন বাঁচানোর জন্য কখনো ঋণ শোধ করতে পারবে না, তবে তাকে একটা ধন্যবাদ দিতে চায় সৌম্য, সাক্ষাৎ করতে চায়। কেবিন থেকে বেরিয়ে নিয়াজ আর অরুণকে দেখে জিজ্ঞেস করে, ভাইয়া, আপনারা কি জানেন বনুকে কে রক্ত দিয়েছে? ভাবনায় মশগুল নিয়াজের ধ্যান ভাঙে সৌমের কথায়। পাশে অরুণেরও। বেচারা অরুণ এখানে এসে অনামিকাকে দেখে ছোটখাটো ছ্যাঁকা খেয়ে এক কোনায় বসেছিল। অবশ্য সন্ধ্যার সিচুয়েশন ভালো জেনে নিয়েছিল। এখন সন্ধ্যা আর বাচ্চাকে দেখতে আসছে। সন্ধ্যাকে কে রক্ত দিয়েছে অরুণ নিয়াজ কেউ জানে না। নিয়াজ সৌম্য আর অরুণকে নিয়ে লোকটির খোঁজে যায়। নিয়াজ, অরুণ আর সৌম্য নিয়াজের বয়সী এক ডক্টরের সামনে দাঁড়িয়ে আছে। অনেক নার্সকে জিজ্ঞেস করেছে, তবে কেউ বলতে পারেনি। শেষমেশ নিয়াজ তার এই কলিগ ডক্টরের কাছে এসেছে, যে এসব ব্যাপারে অবগত থাকে। লোকটি বলে, আমরা রক্তের জন্য ছোটাছুটি করার আগেই হঠাৎ কোথা থেকে একজন এসে বলল আমার ব্লাডের গ্রুপ এবি নেগেটিভ, আমি ব্লাড দেব। আমরা তার রক্ত পরীক্ষা করে 1 ব্যাগ রক্ত নিই। সে বলে সে একাই 4 ব্যাগ রক্ত দিবে, কারণ সন্ধ্যাকে বাঁচাতে হলে সন্ধ্যার 4 ব্যাগ রক্ত লাগবে। আমরা ছেলেটাকে না করে দিই। একজনের থেকে এত রক্ত নিলে সেই লোকটির জীবনের আশঙ্কা পড়ে যাবে। কিন্তু আমরা দ্বিমত পোষণ করতেই ছেলেটি ক্রোধে ফেটে পড়ে। আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, আমার থেকে 4 ব্যাগ ব্লাড নিবি কিনা তোর লাশ ফেলবো। কোনটা? কুইক বল, কুইক। এটুকু বলে ডক্টর থামলো। নিয়াজ, অরুণ আর সৌম্য বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। নিয়াজ বলে, কে সে? নাম কি? দেখতে কেমন? ডক্টর জানায়, জানি না কে সে, নাম বলেনি। আর দেখতে কেমন তাও জানি না। নিজেকে পুরো কালো পোশাকে আবৃত করে রেখেছিল, মুখ কালো রুমাল দ্বারা বাঁধা। মুখ দেখায়নি আমাদের, তবে তার চোখের মনি ছিল সাদা।
কিন্তু সে চোখে সোনালি রঙের লেন্স পড়েছিল। 4 ব্যাগ ব্লাড দেওয়ার পর সে তার চোখের লেন্স দুটো খুলে এখানে ফেলে চলে যায়। তখন দেখেছিলাম তার চোখের মণি দুটো অনেক সাদা, এটুকুই। ছেলেটি ঠিক করে হাঁটতে পারছিল না। রেস্ট নিতে বলায় আবারও রেগে তাকিয়েছিল, তাই আর কিছু বলিনি, তাকে যেতে দিয়েছি। ডক্টরের কথা শুনে সৌম্য, নিয়াজ, অরুণ রীতিমতো স্তব্ধ হয়ে যায়। নিয়াজের মাথা ঘুরছে। সোনালি লাইন্স পড়েছিল, তার মানে সন্ধ্যার ঘরে এই ছেলে গিয়েছিল। কে এই ছেলে যে সন্ধ্যার ছেলেকে মারতে চায়, অথচ নিজের জীবনের পরোয়া না করে সন্ধ্যাকে বাঁচায়? তার সবচেয়ে মুখ্য বিষয়, সন্ধ্যা আর আকাশের সম্পর্ক খারাপ করার জন্যে একটি উপায়ও বাদ রাখেনি। নিয়াজের মস্তিষ্ক ফাঁকা লাগছে, কিচ্ছু বুঝতে পারছে না। সৌম্য, অরুণ, নিয়াজ চিন্তিত বদনে সন্ধ্যার কেবিনে প্রবেশ করে। আসমানি নওয়ানের কোলে সন্ধ্যার বাচ্চা। সৌম্যকে দেখে সে এগিয়ে এসে বাচ্চাটিকে সৌম্যের দিকে বাড়িয়ে দেয়। সৌম্য আপাতত এসব চিন্তা বাদ রেখে তোয়ালে মোড়ানো তার ফুটফুটে ভাগ্নেকে কোলে তুলে নেয়। হাত কাঁপছে তার বনুর অংশ এটা, সে মামা হয়েছে। সৌম্য ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। বাচ্চাটি সৌম্যকে দেখে কি খুব চিনে ফেললো কি জানি, তবে সৌম্যের দিকে চেয়ে ঠোঁট প্রসারিত করে হেসে ফেললো। এটা দেখে সকলেই হাসলো। পাশে দাঁড়ানো অরুণ বলে, আরে বাহ, এক দেখায় আমাকে চিনে নিয়েছে, এবার আমি চাচ্চুকে চিনলেই হয়। সৌম্য ঝাপসা চোখে হাসে, বিড়বিড় করে। আমার বাবা? সন্ধ্যা তার ভাই আর বাচ্চাটির দিকে চেয়ে আছে, ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। সৌম্য বাচ্চাটিকে নিয়ে সন্ধ্যার কাছে এসে দাঁড়ায়, জিজ্ঞেস করে, বনু নিতে পারবি ওকে? সন্ধ্যা বাহাতে বুকে ইশারা করে বলে, পারবো ভাইয়া, এখানে দাও। সৌম্য বাচ্চাটিকে আলতো করে সন্ধ্যার বুকের ওপর শুইয়ে দেয়। সন্ধ্যার পুরো শরীর জুড়ে অদ্ভুত এক শীতল শিহরণ বয়ে যায়। বাঁ হাত তার বাচ্চার পিঠে রাখে। ছেলের কপালে ছোট্ট এক চুমু খেয়ে চোখ বুজে বুক ভরে শ্বাস নেয়। সকলে মুগ্ধ হয়ে দেখে মা ছেলের এই দৃশ্য। মুখে হাসির ঝিলিক। আসমানি নওয়ান নিয়াজকে জিজ্ঞেস করে, আকাশ কোথায় নিয়াস? নিয়াজ তাকায় আসমানি নওয়ানের দিকে, তাকায় বন্ধ চোখে বাচ্চাকে বুকে নিয়ে শয়নরত সন্ধ্যার দিকে। ঢোক গিলে বলে, আকাশ আবারও ইংল্যান্ড ব্যাক করেছে। কথাটা শুনে সবাই ভীষণ অবাক হলো। সন্ধ্যার বুকটাই চিনচিনে ব্যথারা হাজির হলো, তবে সে সেভাবেই রইল যেভাবে এতক্ষণ ছিল। নিয়াজ এগিয়ে এসে সৌম্যের পাশে সন্ধ্যার বেডের কাছে দাঁড়ায়। সে চাইছে আকাশের ব্যাপারে সন্ধ্যা যে ভুল ধারণা পুষেছে তা ভেঙে দিতে। ভাবনা অনুযায়ী বলে, সন্ধ্যা, তুমি আকাশকে ভুল বুঝ। সন্ধ্যা নিয়াজকে কথা শেষ করতে দেয় না, চোখ বুজে রেখেই বলে, আপনাদের আকাশকে নিয়ে আমার সামনে আর সাফাই গাইবেন না। শুধু সাফাই নয়, আর কখনো তাকে নিয়ে আমার সামনে কিচ্ছু বলবেন না। এবার আমাকে শান্তি দিন আপনারা। আমি আমার বাচ্চাকে নিয়ে শান্তিতে বাঁচতে চাই, আর কিচ্ছু চাই না আমার। দয়া করে আমার এইটুকু শান্তি কেড়ে নেবেন না, প্লিজ। সন্ধ্যার কথাগুলো অত্যন্ত দৃঢ়, অথচ স্বর ভাঙা। সকলে অসহায় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার পানে। নিয়াজ, সৌম্য, আসমানি নওয়ান, অরুণ, ইরা, শিমু সকলের চোখের কোণে পানি জমেছে। আকাশের জন্য কত শত পাগলামি করে আকাশের থেকে প্রতিনিয়ত পাগল উপাধি পাওয়া মেয়েটি হঠাৎ করেই কি দারুণ শক্ত প্রাচীরে পরিণত হয়ে গেল। সন্ধ্যা তার বাচ্চাকে আরেকটু শক্ত করে ধরল নিজের সাথে। এই প্রাণটাই তার সব, তার বাচ্চার অনুপ্রেরণা, তার জীবন, তার সেই ভালোবাসার আকাশ তার মনে আজীবন রয়ে যাবে। এই বদলে যাওয়া আকাশের সাথে শত শত মাইল দূরত্ব রেখে বাঁচবে শুধু তার বাচ্চাকে নিয়ে। সে আর কখনো আকাশকে চাইবে না, ভুল করে মনের অজান্তেও না। সে আজ সত্যিই আকাশকে মুক্তি দিয়ে দিল। আকাশের জন্য হৃদয়ের দরজা খাটা খুব শক্ত বাঁধনে বাঁধল। সে আর তার সেই ভালোবাসায় ভরিয়ে দেওয়া আকাশের ছোট্ট প্রাণের এক ছোট্ট পৃথিবী গড়ে তুলল। বন্ধ দু চোখের কোণ ঘেঁষে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সন্ধ্যা বাঁধতে পারল না এটুকু, তবে মুখে একখানা হাসি ফোটাতে ভুলল না। তার হাসি আর তার ছোট্ট প্রাণই আজ থেকে তার জীবনের সঙ্গী হয়ে গেল। চোখের পলকে পড়িয়েছে 2 বছর। সুখ দুঃখ মিলিয়ে কিভাবে যেন সময়গুলো কেটে গেল। সন্ধ্যা নিজেই তার বাচ্চার এক ছোট্ট নাম রেখেছে সৃজন। সৃজন নামের অর্থ সৃষ্টি।
মানুষ যেমন কল্পনায় পুনর্জন্মের কথা ভাবে, সন্ধ্যার মনে হয় সে জীবন দিয়েই সেই পুনর্জন্মের ব্যাপারটি উপলব্ধি করেছে। আকাশকে হারিয়ে সে তো প্রায় মরে গিয়েছিল, বাঁচার আশা ছেড়ে দিয়েছিল, কখনো কখনো নিজের মৃত্যু কামনা করত। ঠিক সেই সময় তার এই ছোট্ট প্রাণ এসে তাকে আবারও নতুন করে বাঁচতে শেখালো। জীবন্ত লাশের মাঝে প্রাণ ফিরিয়ে দিল আল্লাহর এই ছোট্ট সৃষ্টি, যে সৃষ্টিকে ঘিরে সন্ধ্যা আবারও নতুন করে জীবন ফিরে পেল, ঠিক যেন তার পুনর্জন্ম হলো। এই জন্যেই মূলত সন্ধ্যা তার বাঁচার একমাত্র অবলম্বন তার ছোট্ট প্রাণের নাম রেখেছে সৃজন। আকাশ সৃজন হওয়ার রাতে যে ইংল্যান্ড পাড়ি জমালো, এরপর সে আর বাংলাদেশে ফেরেনি। সকলের সাথে টুকটাক যোগাযোগ ছিল, এখনো আছে হয়তো, তবে সন্ধ্যার সাথে একদমই যোগাযোগ ছিল না, এখনো নেই। দুজন দুজনের মতো আলাদা জীবন নিয়ে হয়তো বড্ড ব্যস্ত। সন্ধ্যা তো সৃজনকে নিয়ে ভীষণ ব্যস্ত। সৃজন হওয়ার পর কয়েক মাসের মাথায় সন্ধ্যার HSSC এক্সামের ডেট দিয়ে দেয়। সকলে সন্ধ্যাকে বলেছিল 1 বছর গ্যাপ দিতে, কিন্তু সন্ধ্যা কারো কথা শুনল না। সে পড়াশোনায় গাফিলতি করলে কি করে হবে, তার সৃজনের ভবিষ্যৎ কি হবে, সে কারো কথা শুনল না, পড়তে আরম্ভ করলো। শুয়ে বসে ছোট্ট প্রাণকে বুকে নিয়ে দিনরাত এক করে পড়াশোনা করলো। আর্টস সাবজেক্ট হওয়ায় খুব বেশি অসুবিধে হয়নি। এরপর পরীক্ষার ডেট চলে আসলো। মোটামুটি সুস্থ একটা শরীরে পরীক্ষাগুলো দিল, কিন্তু রেজাল্ট খারাপ হয়েছিল। পরীক্ষার কমাস আগে পরে পরীক্ষা দিলে যা হয়, সন্ধ্যারও তেমনি হয়। সে টেনে টুনে 4 পয়েন্ট পায়। SSC-তেও তার প্লাস ছিল না। দুটোর রেজাল্ট নিয়ে সে হতাশ ছিল। এই রেজাল্ট নিয়ে সে অ্যাডমিশনে টিকবে কি করে? যখন আশা ছেড়ে দিয়েছিল তখন তার সৌম্য ভাইয়া আর লামিয়া তাকে সাহস জুগিয়েছে। সন্ধ্যা সাহস নিয়ে আবারও অ্যাডমিশনের জন্য পড়তে শুরু করলো। টানা 3 মাস প্রচুর পড়লো মেয়েটা। এই কয় মাস পড়াশোনা আর তার ছোট্ট প্রাণ সৃজনকে ঘিরেছিল শুধু। দেখতে দেখতে অ্যাডমিশনের পরীক্ষা চলে আসলো। সন্ধ্যা বেশ কয়েকটি ভার্সিটির পরীক্ষায় অংশগ্রহণ করলো, যার মধ্যে অন্যতম ছিল ঢাকা ভার্সিটি। এরপর শুরু হলো রেজাল্টের অপেক্ষা। সন্ধ্যার সে কি টেনশন! আল্লাহর অশেষ রহমতে সন্ধ্যা আর লামিয়া টিকে গেল ঢাকা ভার্সিটির অর্থনীতি ডিপার্টমেন্টে। সন্ধ্যা আর লামিয়া সেদিন রেজাল্ট পেয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে ভীষণ হেসেছিল। দুজনের চোখের কোণে ছিল পানি। অনেকগুলো কারণের মাঝে একটি অন্যতম কারণ ছিল আকাশ ব্যতীত সন্ধ্যার নিজের এক পরিচয় গড়ে তোলা, যার প্রথম সিঁড়ি সে পার করতে পেরেছে। আরেকটি কারণ, সন্ধ্যা আর লামিয়া আলাদা হয়ে যায়নি, একই জায়গায় একই ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পেয়েছে। এর জন্যে তো লামিয়া কান্নাই করে দিয়েছিল। সন্ধ্যা হাসে। লামিয়া তার জীবনের এক আশ্চর্য রকম নিঃস্বার্থ বন্ধু, যাকে দেখলে সন্ধ্যার বিস্ময় কাটে না। মেয়েটা তার বিপদের দিনে কি শক্ত ঢালের ন্যায় সাপোর্ট দেয় বিনা স্বার্থে। গত 2 বছরের সৌম্য নওয়ান বাড়ির চৌকাঠ পেরোয়নি, তার কথার বরখেলাপ সে করেনি, তবে সকলের সাথে দেখা করেছে, এখনো করে। হয় বাইরে নয়তো সন্ধ্যারা সৌমের ভাড়া বাড়ি গিয়ে দেখা করেছে, এখনো করে। সৌম্যর এখনো চাকরি হয়নি, বহু চেষ্টা করেছে, কিন্তু সে ব্যর্থ হয়েছে। টিউশন করিয়ে অভাবী এক সংসারের জার্নি পার করেছে এককালের সেই বিলাসী ইরাকে নিয়ে। ধরনীর বুকে সকালের আলো ফুটেছে। ভাসমান সাদা মেঘের ফাঁক দিয়ে একটু একটু করে উকি দিচ্ছে সূর্যের আলো। ফজরের পরপর সৃজনের ঘুম থেকে ওঠার অভ্যেস, সেই অনুযায়ী আজও তার ঘুম ভাঙে। সন্ধ্যা ছেলেকে ফ্রেশ করিয়ে বাগানে এনেছে। এখন সন্ধ্যা বাগানের ফাঁকা জায়গায় উল্টো দিকে দৌড়াচ্ছে, আর সন্ধ্যার দিকে দৌড়ে আসছে 2 বছরের সৃজন, যার উচ্চর হাসির শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ছে। ধবধবে ফর্সা সৃজনের উপর রৌদ্রের ছিটে ফোঁটা এসে পড়ছে, যা বাচ্চা সৃজনের সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে। সন্ধ্যার পরনে কালো রঙের একটি সুতির শাড়ি কুচি করে পরায়, আঁচল কোমরে গুজে রাখা হাত সমান চুলগুলোই একটি লম্বা বিনুনি গাঁথা। হাস্য উজ্জ্বল মুখে ছেলের দিকে চেয়ে উল্টো দিকে পিছিয়ে যাচ্ছে দৌড়ের ভঙ্গি করে। সৃজনের পরনে কালো টি-শার্ট প্যান্ট। বাচ্চা ছেলেটি দুহাত মেলে হাসতে হাসতে মায়ের দিকে দৌড়ে যাচ্ছে। মা ছেলের মাঝে যেন প্রতিযোগিতা চলছে। সন্ধ্যা সৃজনের থেকে পালানোর ভঙ্গি করছে, অন্যদিকে সৃজন তার মাকে ধরার জন্য দৌড়ে যাচ্ছে। আদো আদো স্বরে বলে, মা দাঁড়াও, তোমাকে ধরতে পারি না। সন্ধ্যা হাসতে হাসতে পেছায় আর বলে, এসো আব্বা, এই তো আমি, এভাবে ধরে দেখো। সৃজন দৌড়ায়, কিন্তু বাচ্চা ছেলেটি হাঁপিয়ে গিয়েছে। অনেকক্ষণ থেকে এমন করে দৌড়াচ্ছে, না পেরে সে থেমে গিয়ে হাঁপায়। ছেলেকে থামতে দেখে সন্ধ্যার পা থেমে যায়। সে আর পেছালো না, কাঁচা মাটিতে হাঁটু মুড়ে বসে।
দুহাত মেলে দেয় সৃজনের দিকে, আবেগের সুরে ডাকে। আব্বা। মায়ের ডাকে সৃজন সামনে তাকায়। মাকে হাত বাড়িয়ে থাকতে দেখে সৃজন আর দাঁড়ায় না, এক দৌড়ে গিয়ে সন্ধ্যাকে চাপটে ধরে। দুহাতে সন্ধ্যার গলা জড়িয়ে ধরে শব্দ করে হাসতে হাসতে থাকে। সন্ধ্যাও হাসে শব্দ করে। সৃজন হাসতে হাসতে বলে, আমি মাকে ধরছি, মা হেলে গেছে, আমি জিতে গেছি। কথাটা বলে আবারও খিলখিলিয়ে হেসে ওঠে সৃজন। সন্ধ্যা ছেলের গালে দুটো চুমু খেয়ে হেসে বলে, তুমি জিতে যাওনি, আমার আব্বা জিতেছে। তুমি তো আমার আব্বা নও। মায়ের কথায় সৃজন গাল ফুলিয়ে বলে, মা মিথ্যা কথা বলছো, আমি তো মা আব্বা ভূতের। ছেলের কথায় সন্ধ্যা শব্দ করে হেসে ওঠে। সৃজনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ইস, বুঝেছি তো, তুমি আমার একমাত্র সোনা আব্বা। সৃজনের মুখে হাসি ফোটে। মায়ের গলা জড়িয়ে ধরে এবার। পেছন থেকে আসমানি নওয়ান কোমরে হাত রেখে বলে, মা ছেলের খেলা শেষ হলো। জান্নাত, তুই ভার্সিটি যাবি না, ঘড়ি দেখেছিস? খালার কথায় সন্ধ্যার হুঁশ ফেরে। সৃজনকে কোলে নিয়ে দৌড়ে বাড়ির ভেতর যেতে যেতে বলে, একদম ভুলে গিয়েছি আম্মা, কয়টা বাজে? আসমানি নওয়ান সন্ধ্যার পিছু পিছু যায় আর বলে, 8:30 বাজে, ধীরে যা, আমার নাতনিটাকে মেরে ফেলবি নাকি? সন্ধ্যা পায়ের গতি কমায়, হেসে বলে, হ্যাঁ, তোমার নাতিকে আচার খাওয়াবো। সৃজন মায়ের গলা জড়িয়ে রেখেছে। আসমানি নওয়ানের দিকে তাকিয়ে আদো আদো স্বরে বলে, দাদিমা, মা আমাকে আচার খাওয়াবে, আমি আচার খাবো। সৃজনের কথায় আসমানি নওয়ান আর সন্ধ্যা দুজনেই শব্দ করে হেসে ওঠে। সন্ধ্যা সৃজনকে ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে সৃজনের গালে চুমু এঁকে বলে, দাদিমার হাতে খেয়ে নাও, মা এক্ষুনি আসছে। সৃজন ভদ্র ছেলের মতো মাথা নেড়ে বসে থাকলো। সন্ধ্যা এক প্রকার দৌড়ে ঘরে চলে যায়। লামিয়াকে বলেছিল 9টার মধ্যে পৌঁছবে ভার্সিটি, পারবে বলে মনে হয় না। ঘরে এসে সন্ধ্যা দ্রুত কাবার্ড খুলে শাড়ি নেওয়ার জন্য তাড়াহুড়োয় একটি সাদা শাড়ি বের করে। দৃষ্টি সেদিকে পড়লে সন্ধ্যা থেমে যায়। দৃষ্টি আটকে যায় কিছু সময়ের জন্য। গত 2 বছরে সাদা রংটা আর কখনো পরা হয়নি, যদিও এই রংটা তার খুব পছন্দের, সাথে পছন্দ তার এক হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরও। সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে সাদা শাড়িটি যথাস্থানে রেখে আরেকটু কালো শাড়ি বের করে। শাড়িটি কুচি করে পরে নেয় দ্রুত। লম্বা বেনুনির নিচে ছাড়া চুলগুলো আছড়ে আবারও বেনুনিটি পিছনে রেখে যা হাঁটুতে ছুঁই ছুঁই। এরপর মাথার উপর একটি কালো ওড়না ছেড়ে দেয়। বাঁ হাতে সোনালি রঙের একটি চেইন ঘড়ি পরে নেয়। এটাই তার বেশভূষা। বাইরে বেরোলে এভাবেই বের হয় সে। কাঁধে একটি সাইড ব্যাগ ঝুলিয়ে দেয় সন্ধ্যা। একটি ছোট্ট কাবার্ড থেকে সৃজনের জন্য শার্ট প্যান্ট বের করে হাতে নেয়। অপর হাতে টেবিলের উপর থেকে হেলমেট নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিংয়ে এসে দেখলো সৃজন নেই। আসমানি নওয়ানকে জিজ্ঞেস করলো। সে বলে, ওকে খাইয়েছি, অরুণের ঘরে গিয়েছে ও, তুই খেয়ে নে। সন্ধ্যা মাথা নেড়ে বলে, এখন খেতে ইচ্ছে করছে না আম্মা, এসে খাবো। আসমানি নওয়ান জোর করলেন না। সকালে না খাওয়ার বদ অভ্যেস করেছে এই মেয়ে, বললেও শোনে না, জেদি হয়েছে। সে লামিয়াকে বলে দিবে। লামিয়া একে পিটিয়ে হলেও খাওয়ায়, এজন্য আর কিছু বলল না। সৃজন অরুণের ঘরে অরুণের মাথার কাছে এসে দাঁড়িয়েছে। দুহাতে অরুণের মাথার চুল ধরে টানছে আর ডাকছে, ওলুন ওটা, ওলুন ওটা, ওলুন। অরুণ নড়ে চড়ে ঘুম ঘুম স্বরে বলে, বিদায় হো বাপ, তোকে অনেক চকলেট কিনে দিব, এখন আমাকে ঘুমাতে দে। সৃজন মানল না। সে আবারও অরুণের মাথার চুল ধরে টানতে টানতে বলল, ওলুন ওটা, চকলেট দাও। সন্ধ্যা ঘরের দরজায় দাঁড়িয়ে ছেলের কাণ্ড দেখে হতাশ হয়। সৃজনের প্রতিদিনের রুটিন এটা। অরুণকে ঘুমাতে দেখলেই এসে এভাবে ডাকবে, যতক্ষণ না অরুণের ঘুম ভাঙবে। সন্ধ্যা আব্বা বলে ডাকলে সৃজনের অরুণের মাথার চুল ছেড়ে মায়ের কাছে দৌড়ে এসে বলে, মা ওলুন ওটা না, চকলেট দেয় না। সন্ধ্যা সৃজনকে প্যান্ট শার্ট বদলে দিতে দিতে বলে, উঠবে, তুমি অরুণ বলা বাদ দাও না কেন, ওটা তোমার অরুণ চাচ্ছু, বুঝেছো? সৃজন মায়ের কথা নাকচ করে বলে, না, ওটা আমার ওলুন, আমার বন্ধু। সন্ধ্যা হাসলো। এসব পাকা পাকা কথা সব অরুণ শেখায়। যদিও সৃজন আর 5 জনের চেয়ে সবকিছুর দিক দিয়ে এগিয়ে। সে হাঁটতে শুরু করেছে দ্রুত, কথাও বলে দ্রুত, তবে তার সব কথা স্পষ্ট নয়। তাছাড়া প্রতিটি কথা খুব ভালোভাবে বোঝে। সব মিলিয়ে সৃজন এখনই যেমন বিচক্ষণ ধরনের,
তেমনি সবকিছুতে সবার চেয়ে এগিয়ে। এজন্য নিয়াজ সৃজনকে স্মার্ট বয় বলে ডাকে। আসমানি নওয়ান মাঝে মাঝে মলিন গলায় বলেন, সৃজন একদম আকাশের মতো হয়েছে। আকাশও নাকি সবকিছুতে এমন ফার্স্ট ছিল। গায়ের রং ধবধবে ফর্সা, যা আকাশের মতো। চোখের মণি দুটো আকাশের মতো সোনালি রঙের। অনেকে তো বলে চেহারাও হুবহু আকাশের মতো। সন্ধ্যার কাছেও তেমনই লাগে। তবে সে এসব ভাবনাকে তার মনে বেশিক্ষণ স্থায়ী হতে দেয় না। কথাগুলো ভেবে সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে। এসব ভাবনার ইতি ঘটায় সন্ধ্যা। সৃজনকে রেডি করিয়ে কোলে নেয়। অরুণের ঘরের দরজা ভিড়িয়ে দিয়ে দরজার কাছে গিয়ে সৃজনের দুপায়ে জুতো পরিয়ে দিয়ে আসমানি নওয়ানকে বিদায় দিয়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে বলে, আম্মা, অরুণ ভাইয়াকে দ্রুত পাঠিয়ে দিও, নয়তো আমার ক্লাস মিস যাবে। আসমানি নওয়ান সম্মতি দেয়। সন্ধ্যা সৃজনকে বাড়ি রেখে কখনো ভার্সিটি যায় না, সবসময় সৃজনকে সাথে নিয়ে যায়। যখন যখন ক্লাস থাকে তখন অরুণ নয়তো সৌম্যের কাছে রাখে। সৌম্য বা অরুণ কেউ না কেউ ভার্সিটি যায় সন্ধ্যা আর সৃজনের জন্য। মাঝে মাঝে সন্ধ্যার অন্য ডিপার্টমেন্টের ফ্রেন্ডরা সৃজনকে নেয়। সন্ধ্যাকে যতজন চেনে সকলে সৃজনকে ভীষণ আদর করে। পুতুলের মতো বাচ্চাটিকে অনেক অপরিচিতরাও এসে কোলে নেয়, গাল টানে, কখনো গোলুমলু গাল চুমুতে ভরিয়ে দেয়। ভার্সিটি চান্স পাওয়ার পর লামিয়ার স্কুটি দিয়ে সন্ধ্যা স্কুটি চালানো শিখেছিল। এরপর আসমানি নওয়ান তাকে একটি স্কুটি কিনে দেয়। সন্ধ্যার যখন ইচ্ছে হয় তার বাচ্চাকে নিয়ে স্কুটি নিয়ে ঘুরতে বেরিয়ে যায়। মা ছেলের ভীষণ ভালো লাগে স্কুটি নিয়ে বেরিয়ে পড়তে। সন্ধ্যা গ্যারেজে এসে তার স্কুটির উপর সৃজনকে বসিয়ে দেয়। এরপর সে হেলমেট পরে সৃজনের সামনে স্কুটিতে বসে পড়ে। নিরাপত্তার জন্য একটি বেল্ট পরে নেয়, যে বেল্টের সাথে সৃজনের কোমর আটকে থাকে, অর্থাৎ একটি বেল্টের মাঝে দুই মা ছেলে আটকে থাকে। এই বেল্টকে বাচ্চার সেফটি হার্নেস বেল্ট বা স্কুটার বেবি হার্নেস বেল্ট বলে। বেল্টটি পরার পর সন্ধ্যা ঘাড় বাঁকা করে বলে, আব্বা শক্ত করে ধরেছো? সৃজন তার ছোট ছোট দুহাত বাড়িয়ে সন্ধ্যার কোমরের দুপাশ শক্ত করে ধরে বলে। হু হু ধসে। সন্ধ্যা হেসে সৃজনের ঠোঁটে একটা চুমু খায়। মায়ের আদর পেয়ে সৃজন হাসে। এরপর সন্ধ্যা স্কুটি স্টার্ট দেয়। পেছন থেকে আসমানি নওয়ান বলেন। সৃজন পিছু ফিরে ডান হাত দিয়ে ইশারা করে আর আদো আদো স্বরে বলে, দাদা দাদিমা। আসমানি নওয়ান হাসলেন, সন্ধ্যাও হাসলো। আবারও সৃজনকে ভালোভাবে ধরে বসতে বললে সৃজন বাধ্য ছেলের ন্যায় মাকে শক্ত করে ধরে মায়ের পিঠে বামগাল ঠেকিয়ে দেয়। মিটিমিটি বাতাস গায়ে লাগছে। সৃজনের মুখে হাসি ফোটে। বোঝা যাচ্ছে মায়ের সাথে এভাবে স্কুটিতে যেতে পেরে সে ভীষণ খুশি। ট্রাফিক সিগন্যালের কারণে রাস্তার গাড়িগুলো সব একে একে থেমে গেছে। সকলের সাথে সাথে সন্ধ্যাও স্কুটি থামিয়ে অপেক্ষা করে। হাত ঘড়িতে একবার সময় দেখলো। লামিয়ার হাতে আজ মার খেতে হবে নিশ্চিত। সৃজন দুহাতে মাকে জড়িয়ে ধরে রেখেছে। বাদিকে ফিরে আশপাশটা কুটুর কুটুর চোখে দেখে। তাদের পাশে আরো অনেক গাড়ি থেমে আছে, যার মধ্যে অন্যতম গাড়ি বাইক সিএনজি। সন্ধ্যার স্কুটি থেকে বাদিকে অল্প কিছু দূরত্বে একটি বাইক, যে বাইকে এক 33 বছর বয়সী লোক বসা। পরনে সাদা শার্ট প্যান্ট, দুহাতে গ্লাভস, বুকে রাইডিং জ্যাকেট, দুপায়ে ব্রাউন কালারের রাইডিং বুট, মাথায় সাদা কালো রঙের সংমিশ্রণের একটি হেলমেট। বোঝা যাচ্ছে সকাল সকাল বাইক রাইডিং এ বেরিয়েছিল, কিন্তু এখানে এসে আটকে গিয়েছে। জ্যামে আটকে মারাত্মক বিরক্ত সে। বাইকের হাতল থেকে হাত সরিয়ে মাথার হেলমেট খুলে ডান হাতে নিলে দৃশ্যমান হয় তার চেহারা, যাকে দেখতে এত সুদর্শন যুবকের মতোই লাগছে। ধবধবে ফর্সা গালে, চাপ দাড়িতে ভরপুর, উঁচু নাক, দীর্ঘ কপাল। সবচেয়ে আকর্ষণীয় যা লাগে তা হলো সোনালি চোখের মণি দুটো। সে বিরক্তি নিয়ে ডানে বামে মাথা নাড়ায়। হঠাৎই দৃষ্টি আটকায় তার ডান দিকে একটি স্কুটিতে বসা এক বাচ্চা ছেলের উপর, যার দৃষ্টি তারই উপর। আকাশকে যে বিষয়টি সবচেয়ে বেশি অবাক করলো, বাচ্চা ছেলেটির চোখের মণি দুটো একদম তার চোখের মণির মতো সোনালি। সৃজন আকাশের দিকে অনেকক্ষণ থেকে তাকিয়ে আছে। বাচ্চা ছেলেটি বোধহয় আকাশকে চেনার চেষ্টা করছে। এটুকু বাচ্চার দৃষ্টিকে ভীষণ তীক্ষ্ণ। আকাশ সৃজনের চোখের দিকে চেয়েই হেলমেটটি আবারও পরে নেয়, বিড়বিড় করে আওড়ায়। ইন্টারেস্টিং। তখনই ট্রাফিক সিগন্যালে লাল বাতি নিভে সবুজ বাতি জ্বলে ওঠে। সকলের গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলেও আকাশ তার বাইক প্রথমেই অনেকটাই হাই স্পিডে ছাড়ে।
ফলস্বরূপ কয়েকটা গাড়ির সাথে ধাক্কা লাগে, তবে তার মাঝে বিশেষ কোনো ভাবান্তর দেখা গেল না। কয়েকটি ধাক্কা খাওয়া গাড়ির মাঝে ডান পাশে সন্ধ্যার স্কুটিও ছিল, যার সাথে আকাশের বাইক ধাক্কা খায়। সন্ধ্যার স্কুটি সহ ডান দিকে পড়তে পড়তে বেঁচে যায়। শক্ত হাতে স্কুটি চেপে সোজা পড়ে, ঘাড় বাঁকিয়ে ডান হাত পিছনে নিয়ে সৃজনকে ধরে। আত্মার পানি শুকিয়ে গিয়েছিল, ভেবেছিল আজ তার এই প্রাণটার কিছু হয়ে গেল বলে। নিজেকে সামলে নিতে পেরে সন্ধ্যা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সৃজনের উদ্দেশ্যে বিচলিত কণ্ঠে বলে, আব্বা ঠিক আছো? সৃজন ভীষণ ভয় পেয়েছে, মাকে আরো শক্ত হাতে চেপে ধরে ছোট করে বলে। হুম। সন্ধ্যার সামনে তাকায়, চোখে পড়ে একটি সাদা শার্ট প্যান্ট পরিহিত লোক বাইক নিয়ে এলোমেলোভাবে ছুটে চলেছে। সন্ধ্যা রাগান্বিত হয়ে চেঁচিয়ে বলে, এই অন্ধ মূর্খ, এই হ্যাঁ চোখ নেই? আকাশ শুনতে পেল কিনা সে তার মতোই ছুটছে, যেন আরো গাড়ির সাথে ধাক্কা লেগে কয়েকটি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও তার কিচ্ছু যায় আসে না। সন্ধ্যা লোকটির এমন অসভ্যের মতো কাণ্ড দেখে রেগে তার বা পায়ের জুতো খুলে বাহাতে আকাশের দিকে ছুঁড়ে মারে। আকাশের দৃষ্টি আয়নায় পড়লে দেখলো তার দিকে কেউ জুতো ছুঁড়ে মেরেছে। সে দ্রুত বাইক ডান দিকে একদম হেলে নেয়, যেন রাস্তার সাথে ঘেঁষে গেল। সন্ধ্যার ছুঁড়ে ফেলা জুতোটি আকাশের উপর দিয়ে চলে গেলে আকাশ আবারও বাইক সোজা করে। চোখে মুখে অসম্ভব ক্রোধ হানা দিয়েছে। সিদ্ধান্ত নেওয়া শেষ, যে তার দিকে জুতো ছুঁড়েছে আজ তার লাশ না ফেলে সেই জায়গায় প্রস্থান করবে না। বাইক এই পথেই উল্টে ঘুরোতে নেয়। তখনই আবারও আয়নায় দৃষ্টি পড়লে আকাশের দৃষ্টি শীতল হয়। আয়নায় স্পষ্ট দৃশ্যমান সন্ধ্যার রাগান্বিত মুখ। সন্ধ্যার মাথায় হেলমেট থাকলেও তার শ্যামলা ঘর্মাক্ত মুখটা স্পষ্ট দৃশ্যমান। আকাশ আর মোড় ঘোরায় না, বরং সোজা পথেই বাইকের স্পিড আগের চেয়েও বাড়ায়। আয়নায় সৃষ্ট সন্ধ্যার প্রতিবিম্বে দৃষ্টি নিবদ্ধ রেখে হেলমেটের ভেতরেই সামান্য ঠোঁট বাঁকালো আকাশ। রাগে সন্ধ্যার শরীর কাঁপছে এখনো। সে নিজেকে সামলে ডান পায়ের জুতো খুলে রেখে সৃজনকে ধরে বসতে বলে স্কুটি স্টার্ট দেয়। ছোট্ট সৃজন মাকে ধরে রেখেই বাদিকে হেলে অস্পষ্ট হয়ে আসা অদৃশ্য হওয়ার পথে আকাশের বাইকের দিকে চেয়ে থাকে। এতক্ষণ ভাবার পর কিছু মনে পড়েছে বোধহয় তার। মায়ের বলা তখনকার অর্ধ মূর্খ শব্দটি আর তার মনে আসা নামটি মিলিয়ে আদো আদো স্বরে আওড়ায়, অন্ধমূর্খ বাতাস বাবু। সন্ধ্যা ভার্সিটির মাঠের এক কোণে স্কুটি দাঁড় করায়। এরপর পরনের বেল্ট খুলে স্কুটির উপর রেখে মাথার হেলমেট খুলে রাখে। তখন রেগে পায়ের একটি চটি ছুঁড়ে মারায় আর একটি চটি রয়ে গেছে মাত্র, তাই পায়ে আর কিছু পড়ল না। একটি পায়ের চটি স্কুটির উপর রেখে দেয়। এরপর সৃজনকে কোলে নিয়ে এগিয়ে যায় বন্ধুদের দিকে। সৃজন মায়ের গলা জড়িয়ে রেখে সন্ধ্যার গালের সাথে গাল লাগিয়ে ডাকে, মা। সন্ধ্যা মৃদু হেসে বলে, জি আব্বা। সৃজন আদো আদো স্বরে বলে, বাতাস বাবু। নামটি শুনতেই সন্ধ্যার মুখ থেকে হাসি মিলিয়ে যায়, সাথে থেমে যায় পা দুটো, বুক ঢিপ ঢিপ করে। সে জানে অরুণ আকাশের ছবি দেখিয়ে সৃজনকে এসব নাম শিখিয়েছে, কিন্তু বুঝলো না সৃজন হঠাৎ আকাশের নাম কেন নিচ্ছে। সে বুঝতে চাইলো না। চোখ বুজে দুবার শ্বাস টেনে নিজেকে শান্ত করতে চাইলো মেয়েটা। গত 2 বছরে কতবার আকাশকে মনে পড়লো, আজও পড়ে, তবে সন্ধ্যা এড়িয়ে যায়। কতটা পারলে কি আজও সেই নাম শুনলে বুকটা ধক করে উঠত? সন্ধ্যা এসব নিয়ে ভাবতে চায় না। সে নিজেকে সামলায়, শক্ত গলায় বলে, এই নাম বলবে না? কথাটা বলে সন্ধ্যা চোখ মেলে সামনে এগোয়। মায়ের কথার বিশেষ পাত্তা দিল না সৃজন। ঠিক পাত্তা দিল না এমন নয়, সে বুঝলো না, তাই আবারও বলতে চায়, মা আমি বাতাস বাবু। সন্ধ্যা হাঁটতে হাঁটতেই সৃজনের দিকে চেয়ে ধমকে ওঠে। সৃজন? ধমক খেয়ে ভয় পেয়ে পায় বাচ্চা ছেলেটি, ঝাঁকি দিয়ে ওঠে। মায়ের একটা ধমকে সৃজনের চোখ জোড়া ভরে উঠেছে। ভীষণ আদরে বড় হয়েছে সে। হাজারটা দুষ্টুমি করলেও সন্ধ্যা সেসব দুষ্টুমির জন্য কখনো ধমক দেয় না সৃজনকে। কিন্তু এই একটি ব্যাপার আসলে তার মাথা ঠিক থাকে না। সৃজনকে ভয় পেতে দেখে সন্ধ্যার চোখে মুখে অসহায়ত্ব ঘিরে ধরে। সন্ধ্যার 3 ফ্রেন্ড জাবির, সাইব, সাফা খুব বেশি দূরে ছিল না। সন্ধ্যা সৃজনকে ধমক দিয়েছে শুনতে পেয়ে অবাক হয় সকলে। এগিয়ে আসে তারা। জাবির সন্ধ্যার দিকে চেয়ে অবাক হয়ে বলে, কিরে, আমাদের আদরের ছানাকে বকছিস কেন? মাথার তার ছিল নাকি?
সন্ধ্যা চুপ থাকলো। সৃজন মাথা নিচু করে গাল ফুলিয়ে বলে, মা বোঝা, মা আমাকে বকেছে। কথাটা বলতে বলতে পানিতে টইটম্বুর চোখজোড়া থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সবসময় আদর পাওয়া মায়ের থেকে এটুকু ধমক সহ্য হয়নি তার। সন্ধ্যা সৃজনের দোকালে টপাটপ কয়েকটা চুমু খায়। বাহাতে সৃজনের গাল মুছে দিয়ে বাচ্চাদের মতো করে বলে, আমার আব্বা, সরি, এই যে কান ধরছি। অভিমানী সৃজন মায়ের দিকে তাকায়। সন্ধ্যা ডান হাতে তার ডান কান ধরে রেখেছে। বাচ্চা ছেলেটি মাকে কান ধরতে দেখে ফিক করে হেসে দেয়। সন্ধ্যাও হাসলো। আবারও চুমু খায় সৃজনের গোলুমলু দুই গালে। জাবির চোখ ছোট ছোট করে বলে, এই সিলিকন তোকে না এই বেয়াদ্দপ এক্ষুনি ধমক দিল? এত তাড়াতাড়ি গলিস না বাপ, গলিস না। জাবিরের কথা শুনে সন্ধ্যা রেগে তাকায়। জাবির পাত্তা দিল না। সাইফ আর সাফা হাসছে। সৃজন ডান হাত উঁচু করে জাবিরকে মারার ভঙ্গি করে বলে, তুমি চুপ করো, আমার নাম সিলিজন। তুমি সিলিকন বলছো কেন? সৃজনের কথা শুনে সাইফ আর জাবির হো হো করে হেসে দেয়। নিজের নাম ঠিক করে দিচ্ছে, অথচ সেটাও বিকৃত। সৃজন বোকা চোখে তাকায়। ওদের হাসি অগ্রাহ্য করে সে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা আমাকে চকলেট কিনে দিবে কিন্তু তুমি যে আমাকে বকেছ। সৃজনের কথা শুনে সন্ধ্যা হেসে সৃজনের গালের সাথে গাল লাগিয়ে হেসে বলে, বকলে চকলেট কিনে দিতে হয়? হুম হুম। সৃজন ঠোঁট উল্টে বলে। হুম। আবারও সকলে হাসলো। জাবির কোমরে হাত রেখে বলে, ওরে চকলেট লোভী কথাকার, একে কোনো বুদ্ধি দিয়ে লাভ নেই। এর সব বুদ্ধি তো বেয়াদব চকলেট খেয়ে নেয়। সৃজন রেগে বলে। তুমি বেদব, চকলেট বলা। সৃজনের কথায় আবারও সকলে হাসে। সন্ধ্যা সাফার দিকে চেয়ে বলে, লামিয়া কই? সাফার আগে সাইফ প্রফুল্ল কণ্ঠে বলে। ওবা যে স্পেশাল ডিশ আছে, সবাই অপেক্ষা করো। উল্টো দিকে যেতে যেতে বলে, আমাকে তাড়াতাড়ি আসতে বলে ওরই খোঁজ নেই, ক্লাসে আয় তোরা। জাবির কিছু বলার জন্য সন্ধ্যার কাঁধ হাত রেখে বলতে নেয়। এই সন্ধ্যা, সাথে সাথে সন্ধ্যা উল্টো ফিরে জাবিরের গালে একটা থাপ্পড় মেরে দেয়। জাবির গালে হাত দিয়ে সন্ধ্যার দিকে কটমট চোখে চেয়ে বলে। মারলি কেন? সন্ধ্যা চোখ পাকিয়ে বলে, বলছি না আমার থেকে সব সময় 2 ইঞ্চি দূরত্ব রাখবি। জাবির কটমট চোখে চেয়ে বলে, এ বেয়াদ্দপ ছেমড়ি, দরকারে তো ডেকেছি, তোর দরকারে যখন কোলে উঠে আসিস সেই কথা মনে থাকে না? সন্ধ্যা আঙ্গুল উঁচিয়ে বলে, একদম মিথ্যা বলবি না, আমি কবে তোর কোলে উঠলাম? জাবির মেয়েদের মতো মুখ বাঁকিয়ে বলে, কোলে না উঠলি, প্রয়োজনে কথার তালে কখনো না কখনো টাচ তো করিস। সন্ধ্যা থতমত খায়। নিজেকে সামলে বলে, আমি মেয়ে, আমি টাচ করতেই পারি, কিন্তু তুই ছেলে, তাই মেয়েদের থেকে সবসময় 2 হাত দূরত্ব রাখবি, সহজ হিসাব। জাবির কটমট চোখে চেয়ে বলে, বালের হিসাব। আমি শিওর তুই ব্রিটিশের এক নানি। ব্রিটিশরা তো তোর মতো বাল হিসাবকারীর উপর চরম বিরক্ত হয়ে এক লাথি দিয়েছিল। সেই লাথি খেয়ে তুই আমার ফ্রেন্ড সার্কেলের উপর এসে পড়েছিস। তুই? আরে তোরা থাম তো, একটা পাইলেই হয়। এবার সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, রেগে আছিস কেন? আসার পথে কিছু হয়েছে নাকি? সন্ধ্যা কোনো কিছু নিয়ে রেগে থাকায় এমন রিয়াকশন দিচ্ছে। এটা শুধু সাইফ নয়, সাথে সাফাও বুঝেছে। সাইফ জিজ্ঞেস করায় এবার জাবিরও বুঝলো থাপ্পড়টা সে আরেকজনের জন্য খেয়েছে। ফ্রেন্ডের এই এক চালা, এক ফ্রেন্ড অন্যের রাগ তার আর এক ফ্রেন্ডের উপরে সে ছেড়ে দেয়। জাবির হতাশার শ্বাস ফেলে। কপাল খারাপ বলে বন্ধুর রাগের শিকার আজ সে হলো। এদিকে সাইফের প্রশ্নে সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে। আকাশের ব্যাপারটি চেপে যায়। রাস্তায় ঘটে যাওয়া ঘটনা মনে করে বিরক্তি কণ্ঠে বলে, আসার পথে একটা অসভ্য লোক আমার স্কুটির সাথে তার বাইক দিয়ে ধাক্কা দিয়েছিল। পড়তে পড়তে বেঁচেছি, পড়ে গেলে আর সৃজনের কি হতো ভাবতো। বেয়াদবটাকে চিনতে পারলে বোঝাবো আমি কি জিনিস। জাবির ক্যাবলা হেসে বলে, তুই যে জাতির নানি এটা বোঝাবি জানি, দাঁড়া দেখাচ্ছি কিভাবে বলবি। এরপর জাবির অ্যাক্টিং করার ভান করে বলে, এই শুনে রাখ, আমি জাতির নানি, তাই তোর নানি, আমাকে সম্মান দিয়ে চলবি। এরপর সন্ধ্যার দিকে চেয়ে বলে, ঠিক বললাম তো জাতির নানি?
আবিরের অ্যাক্টিং দেখে সবাই জোরে হেসে দেয়। সন্ধ্যা কটমট দৃষ্টিতে চেয়ে বলে, তুই আমাদের 14 গোষ্ঠীর দাদা, আইসে আমাকে নানি বানাতে। সৃজন জাবিরের দিকে তাকিয়ে আছে। তার মায়ের হাতে থাপ্পড় খেয়ে জাবিরের ফর্সা গাল লাল হয়ে উঠেছে। সে জাবিরের লালিত ফর্সা হওয়া গালের দিকে আঙ্গুল তাক করে বলে, জাবিল মামার গাল ফুলকো হয়ে গেছে। কথাটা বলে মুখে হাত দিয়ে হাসতে থাকে। সৃজনের কথা শুনে সবাই জাবিরের দিকে তাকায়। জাবির চোখ ছোট ছোট করে তাকায় সৃজনের দিকে। মা তার উপর কান্ডাকার রাগ ঝাড়লো। মায়ের লেজ ধরে ছেলেও তার প্রেস্টিজ পাংচার করতে নামছে। কি সাংঘাতিক! জাবির স্বাভাবিকের চেয়ে ফর্সা হওয়ার থাপ্পড় খেয়ে গালে লাল হয়ে গিয়েছে। জাবিরের অবস্থার সাথে সৃজনের বলার ধরনে সবাই শব্দ করে হেসে ফেলে। জাবির সবার দিকে রেগে তাকায়। কেউ জাবিরের দৃষ্টি পাত্তা দিল না। সাইব সন্ধ্যার কোল থেকে সৃজনকে কোলে নিয়ে বলে, মামাকে ওই ফুলকো কামড়ে খেতে চান? সৃজন মাথা উপর নিচ করে সম্মতি দেয় আর বলে, খেতে চাই। জাবির চোখ বড় বড় করে তাকায়। মা থাপ্পড় মারে। তার ছেলে তার গাল ফুলকো ভেবে খেতে চায়। কি ভয়ানক! সাইব জাবিরের দিকে এগোনোর আগেই জাবির ডান হাত তার লালিত গালে দিয়ে বাহাত উঁচিয়ে বলে, এই একদম আমার পেছনে লাগবি না, খবরদার। সবগুলো আমার শত্রু, আমার দুঃখের তোরা হাসিস। তোদের কপালে খুব দুঃখ আছে, বলে দিলাম। শালা বন্ধুর নামে শত্রুর দল। সন্ধ্যা হাসি থামায়। আসলেই তখনকার সেই লোকটার রাগ ঝাড়তে গিয়ে জাবিরকে মারা থাপ্পড়টা জোরেই হয়ে গিয়েছে। মায়া লাগালো তার। অতঃপর জাবিরের উদ্দেশ্যে বলে, বেশি লেগেছে, মলম আনবো? আবির কটমট চোখে চেয়ে বলে, না, আরাম লেগেছে। সন্ধ্যা হেসে বলে, তাহলে ওই গালটা এগিয়ে দে, আরেকটা থাপ্পড় দে। জাবির হতাশ হয়। সামনে দিয়ে এক মেয়ে পাস করে যেতে যেতে জাবিরের দিকে তাকায়। জাবিরও তাকায়। আহারে, ভার্সিটিতে কত সুন্দর সুন্দর মেয়ে, কিন্তু তার কপালে একটা মেয়েও জোটে না। জাবির সন্ধ্যার দিকে এগিয়ে এসে খুব সিরিয়াস হয়ে বলে, বন্টি, মজা বাদ দে, আমাকে একটা গার্লফ্রেন্ড জুটিয়ে দে। এইভাবে আর হচ্ছে না। তুই একটু হেল্প করলেই আমার কপাল একটার পর একটা গার্লফ্রেন্ড জুটে যাবে। সন্ধ্যা বিরক্ত হয়। বাদিকে ফিরে সাফাকে দেখে সেদিকে বাহাত পেতে দিয়ে বলে, সাফা, তোর পায়ের একটা জুতো খুলে দে তো। বোকাশোকা সাফা শুধু এদের কাণ্ড দেখছে। মেয়েটা খুব কম কথা বলে। জাবির সন্ধ্যার দিকে চোখ ছোট ছোট করে বলে, আমি গার্লফ্রেন্ড চাইলাম, জুতো নয়। তোর কান আছে না গেছে? সন্ধ্যা বলে, আমার কান কানের জায়গায় আছে, কিন্তু তোর বুদ্ধি ব্রেন থেকে হাঁটুতে নেমেছে। দুটো জুতোর বাড়ি খেলে সব বুদ্ধি হাঁটু থেকে আবার ব্রেনে উঠে যাবে। জাবির অসহায় কণ্ঠে বলে, এবার আমি আর শিওরই হলাম তুই আসলেই ব্রিটিশ নানি। আমি একটা প্রেম করলে কি হবে রে নানি? সন্ধ্যা রেগে বলে, নিজেই তো নবাবের মতো বাপের টাকায় খেয়ে বাঁচিস। গার্লফ্রেন্ড বানিয়ে বাপের কষ্ট করে কামানো টাকা আরেক নারীর পিছে ঢালবি। হ্যাঁ, চাকরি পেয়ে যা ইচ্ছে করছিস। এখন আঙ্কেল আন্টির কথা ভেবে মন দিয়ে পড়, নয়তো তোর হাত খরচ বন্ধ করার ব্যবস্থা করব। জাবির অসহায় চোখে তাকায়। সাইব সাফা হাসলো সন্ধ্যার কথায়। সাইব জাবির স্কুল লাইফের ফ্রেন্ড, সন্ধ্যা লামিয়া কলেজ ফ্রেন্ড। ভার্সিটি এসে তাদের পরিচয় হয়েছে। এদের দুই জোড়া ফ্রেন্ডের সাথে আবার কমাসের মাথায় সাফার সাথে পরিচয় হয়। সাফা মেয়েটি ভীষণ সহজ সরল, কথা খুব কম বলে। অল্প সময় হলেও সবার মাঝে বেশ মজবুত এক ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে। তার মধ্যে সন্ধ্যাকে তারা ভীষণ সাহসী আর শক্ত মেয়ে হিসেবেই চেনে। অর্থাৎ সাফার একদম উল্টো। লামিয়া একটু চঞ্চল, তবে কিছুটা ভীতু টাইপ। সবার মাঝে সন্ধ্যা তাদের সবাইকে কড়া গাইডলাইন দেয় বলা যায়। আর তারা বন্ধুরাও সন্ধ্যার জেদ কঠোরতার কাছে হার মেনে যায়। তারা বুঝতেও পারে সন্ধ্যা যা বলে ঠিকটাই বলে। প্রথম প্রথম ভার্সিটি এসে কত শত ঝামেলায় পড়েছে তারা। সবসময় সন্ধ্যা সবচেয়ে বেশি সাহসিকতার পরিচয় দিয়েছে। বন্ধুদের জন্য কত ঝামেলায় নিজেকে জড়িয়ে অতি বুদ্ধিমত্তার সাথে সব সামলেও নিয়েছে। সকলেই একে অপরের পাশে থেকেছে সব সময়। তারা সবাই সন্ধ্যার জীবন কাহিনী জানে, একদম A to Z জানে। তারা জানে সন্ধ্যা একসময় সাফার মতোই এক সহজ সরল বোকা নারী ছিল, যে গ্রাম থেকে শহরে এসে ভীতু নারী হয়ে চলতো। কিন্তু মাঝে হাজারটা বিপদ ঝড়ঝাপটা পেরিয়ে সন্ধ্যা আজ এইখানে।
সত্যি বলতে সাইব, জাবির, সাফা, লামিয়া, সন্ধ্যা সকলেই একে অপরদের বন্ধু হিসেবে পেয়ে নিজেদের ভাগ্যবানের চেয়ে কম কিছু মনে করে না। জাবির হতাশ হয়ে দুহাত জমা করে ক্ষমার ভঙ্গি করে বলে, দুষ্কৃতি থুক্কু, দুঃখিত, ক্ষমা হয়ে গেছে, ভুল করে দে বোনটি। তখনই লামিয়া দৌড়ে এসে সাফাকে ধরে হাঁপাতে হাঁপাতে বলে, সন্ধ্যা ভুল না করলে ওর হয়ে আমি ভুল করে দেব। মায়ের হাতের মজাদার খিচুড়ি এনেছি, তোর ভাগেরটা আমি খেয়ে ভুল করে দেব, চলবে দোস্ত? জাবির দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে, অসম্ভব, আন্টির হাতে খিচুড়ির থেকে আমাকে কিছুই বঞ্চিত করতে পারিস না। তুই সন্ধ্যা ব্রিটিশ নানি হতেই পারিস না, তুই হলি বাংলাদেশি নানি, বিউটি আক্তার কিউটি নানি আমার। জাবিরের কথা শুনে সন্ধ্যা, লামিয়া দুজনেই রেগে তাকায়। সাইব হাসতে হাসতে জাবিরের দিকে হাত বাড়ালে জাবিরও হাত এগিয়ে দিয়ে একটা তালি দেয়। সাইব হাসতে হাসতে বলে, বিউটি আক্তার কিউটি, নামটা জোস দোস্ত। জাবির সন্ধ্যার দিকে তাকিয়ে হেসে বলে, তোর জন্য নাম ঠিক করব নানি, একটু সময় দে, মারাত্মক নাম চুজ করব। সন্ধ্যা কটমট চোখে চেয়ে বলে, যা বুঝলাম তোর কপালে আশিওর জোতর বাড়ি আছে। সাইফের কোলে থাকা সৃজন মুখে হাত দিয়ে হাসতে হাসতে বলে, জাবিল মামা মায়ের জুতোর বাড়ি খাবে। জাবির লামিয়ার ব্যাগ ছো মেরে নিয়ে বলে, ওহে ব্রিটিশ নানির পোলা, আমি তোর মাইল জুতোর বালি নয়, তোদের সবার ভাগের খিচুড়ি সব একাই সাবার করব। লামিয়া চেঁচিয়ে বলে, খবরদার যাবি, সব খেলে তোর কপাল ফাটাবো। আন্টি কল করেছিল, সন্ধ্যা খাইনি, ব্যাগ দে আমায়। লামিয়ার কথাই সন্ধ্যা বলে, আমি খাবো না, তোরা? এটুকু শুনতেই চারপাশ থেকে সকলে সন্ধ্যার দিকে চেপে এসে এমন ভাবে তাকালো যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য কিছু শুনে ফেলেছে। সকলে একসঙ্গে বলে, কি? সন্ধ্যা সবার দিকে থতমত খেয়ে তাকায়। বোকাশোকা শান্ত সাফাও একই রিয়াকশন দিয়েছে। এদের দেখা দেখে সৃজনটাও মায়ের দিকে জহুরি চোখে চেয়ে আছে। সবার রিয়াকশন দেখে সন্ধ্যার মনে হচ্ছে সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আসলে লামিয়ার মায়ের হাতের খিচুড়ি সবার ভীষণ পছন্দ, কিন্তু সন্ধ্যার বেশি। কখনো কখনো এমনও হয়েছে সন্ধ্যা সাইফ, জাবিরের ভাগ একাই খেয়ে নিয়েছে। এরপর সাইফ আর জাবিরকে লামিয়া আবার তার বাড়ি নিয়ে যেত মায়ের হাতের খিচুড়ি খাওয়ানোর জন্য, অথচ সেই বলছে সে নাকি খাবে না। আসলে সকাল থেকেই আকাশকে মনে করে সন্ধ্যা ভীষণ ডিস্টার্ব ছিল। একটু আগে আকাশের জন্য সৃজনকে ধমক দিয়ে আরো আপসেট হয়। খেতে ভালো লাগছিল না, কিন্তু এই খরগোশগুলোর জন্য না খেয়ে থাকতে পারবে না তারা জানা আছে। সকলকে এখনো একইভাবে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে সন্ধ্যা বিরক্তি কণ্ঠে বলে, কি প্রবলেম তোদের? হ্যাঁ, এখন খাবো না বলেছি, ক্লাস শুরু হওয়ার বেশি টাইম নেই, তাই ক্লাস শেষে খাবো। এবার সকলে মুখ গোল করে বলে, ও তাহলে ঠিক আছে। লামিয়া জাবিরের হাত থেকে তার ব্যাগ কেড়ে নেয়। জাবির কিছু বলার আগেই সন্ধ্যা আশেপাশে তাকিয়ে অরুণকে না দেখে বলে, অরুণ ভাইয়া তো এখনো আসলো না, সৃজনকে কার কাছে রাখবো? সাফা বলে, কেউ একজন ক্লাস মিস দিই আজ, অরুণ ভাইয়া মেবি ঘুম থেকে ওঠেনি। তখনই ফার্স্ট ইয়ারের এক মেয়ে এসে সন্ধ্যাকে সালাম দেয়। সন্ধ্যা সালামের উত্তর নেয়। মেয়েটি বলে, আপু, সৃজনকে কিছুক্ষণের জন্য নিয়ে যাই, ওই তো আমাদের ফ্রেন্ড, একটু পরেই দিয়ে যাব। মেয়েটিকে সন্ধ্যারা খুব ভালো করেই চেনে। এর আগেও সৃজনকে এই মেয়ে সহ আরো অনেকেই নিয়েছে। ফর্সা গোলুমলু সৃজন সবার চোখে পড়ে। সন্ধ্যা বলে, আমাদের ক্লাস আছে, তুমি ওকে 1 ঘন্টা তোমার কাছে রাখতে পারবে? মেয়েটি আরো খুশি হয়, মাথা নেড়ে বলে, অবশ্যই আপু। সন্ধ্যা সাইফের কোল থেকে সৃজনকে নিয়ে মেয়েটির কোলে দেয়, বলে, সাবধানে রাখবে কেমন, ছেড়ে দিও না যেন। মেয়েটি মাথা নাড়ে। সন্ধ্যা সৃজনের গালে চুমু এঁকে বলে, আচ্ছা, আপুর কাছে ভদ্র হয়ে থাকবে। আমি এসে অনেক চকলেট কিনে দেব। সৃজন বুঝদার বাচ্চার ন্যায় মাথা নেড়ে মেয়েটির গলা জড়িয়ে রেখে বলে, আত্মা। সন্ধ্যা মেয়েটিকে আবারও বলে, ওকে চোখে চোখে রাখবে কেমন। পাশে থেকে জাবির বলে, মনে হচ্ছে ছেলেকে রেখে বিদেশ যাচ্ছিস। তা কোন দেশে যাচ্ছিস রে? ফ্লাইট কটায়, ফিরবি কবে? কথাটি শুনতেই সন্ধ্যা জাবিরের দিকে রেগে তাকায়।
জাবির দৌড় দেয়। তার আগেই সন্ধ্যা জাবিরের পিঠে একটা থাপ্পড় মেরে দেয়। জাবির দৌড়তে দৌড়তে পিছু ফিরে অসহায় কণ্ঠে বলে, আজ মারছিস মার, যেদিন আমার মতো নায়ক থাকবে না সেদিন তোরা আমি নায়কের অভাবে সিনেমায় দেখতে না পেরে বুঝবি আমি সুসাইড নায়কের অভাব। সকলে হতাশ চোখে তাকায় জাবিরের দিকে। এটা শুধরাবার নয়। সৃজন মুখ চেপে হাসতে হাসতে বলে, জাবির মামা মায়ের হাতে মাল খায়, জাবির মামার শরম নাই।